বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহতভাবে চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে ব্যবস্থা করেছে। তো এই অনলাইন ক্লাসের ব্যবস্থার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে মোবারকবাদ জানাচ্ছি, যাতে সারা বাংলাদেশের সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের স্টুডেন্টরা এর দ্বারা উপকৃত হতে পারবে আশা করছি। আর তোমরা সবাই আশা করছি স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করছো। তো আমি সুস্মিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। তো আমি অনার্স তৃতীয় বর্ষের প্লান্ট বায়োকেমিস্ট্রির দ্বিতীয় লেকচার আমার আজকে। তো আজকের লেকচারের বিষয় শিরোনাম হচ্ছে শর্করা ও শর্করার শ্রেণীবিন্যাস। তো আমরা এই শর্করা সম্পর্কে আমরা গতদিন কিছু আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় থাকবে শর্করা, শর্করার শ্রেণীবিন্যাস, আলফা গ্লুকোজ ও বিটা গ্লুকোজ, অলিগোস্যাকারাইড। শর্করা একটা বড় অধ্যায় আমরা জানি। এই শর্করা চ্যাপ্টারটা কি একদিনে আসলে কমপ্লিট করা সম্ভব না। তো সেজন্য আমি এই অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করেছি। আজকে কিছুদিন ক্লাসের প্রথম অংশ পড়াবো, বাকি অংশ আগামীতে ইনশাআল্লাহ। তো প্রথমে আসে শর্করা কি। শর্করা কি আমরা গতদিন শিখেছিলাম। তোমাদের কেউ উত্তর করতে পারবা শর্করা কি? কোন কোন উপাদান দিয়ে শর্করা গঠিত বলো তো একটু। লাবণী বলো। তোমার মিউট অন করে নাও। মিউট করা তো? আচ্ছা, অন্য কেউ বলতে পারবা? জি ম্যাম। বলো। কি কি উপাদান দিয়ে শর্করা গঠিত? শোনা যাচ্ছে না। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। জি, আর এটার অনুপাতটা কি অনুপাতে থাকবে? ম্যাম 1:3:1। 1:2:1। 2:1 ম্যাম, সরি। গুড, ভেরি গুড, মনে আছে। আচ্ছা, তাহলে আমি বলি যে এইটা হলো শর্করা হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত বহু হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন যৌগ, এবং অথবা এরকম যৌগ হতে পারে যে যৌগগুলোকে হাইড্রোলাইসিস করলে এই তিনটা মূলক থাকবে, একটা হাইড্রোক্সিল মূলক থাকবে, অথবা সাথে কিটোন মূলক থাকবে, অথবা অ্যালডিহাইড মূলক থাকবে। সেই যৌগগুলোকে আমরা শর্করা বলবো। তো শর্করার অনুপাতটা হলো কি, এই যে শর্করায় কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, তার অনুপাত হবে 1:2:1। আর একটা এম্পিরিক্যাল ফর্মুলা দেয়া আছে, দেখো এই এম্পিরিক্যাল ফর্মুলাটা হলো ব্র্যাকেট দিয়ে CH2O আর ব্র্যাকেটে N, অর্থাৎ এই Nটা N সংখ্যক এই মূলকটা থাকতে পারে বা এই অনুপাতে N সংখ্যক থাকবে। এখন আসো এই শর্করাটাকে আমরা কোথা থেকে পাই, উদ্ভিদ দেহে কোথায় উৎপন্ন হয় এবং কিভাবে উৎপন্ন হয়। সাধারণত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে কি উৎপন্ন হয়? শর্করা উৎপন্ন হয়। শর্করা মানেই হলো গ্লুকোজ। এই একটা প্রধান শর্করার প্রধান একটা উপাদান হলো গ্লুকোজ। এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। এবং এটা হলো কি, শর্করা হলো এমন একটা উপাদান যা উদ্ভিদ দেহের কঙ্কাল, অর্থাৎ কোষ প্রাচীরে থাকে সেলুলোজ হিসেবে, তারপর কোষের যে অন্যান্য ক্ষুদ্রাঙ্গ আছে সেই ক্ষুদ্রাঙ্গগুলোর প্রাচীর হিসেবেও এই শর্করা সেখানে বিদ্যমান। আর
হলো এই বিপাকীয় কাজে অংশগ্রহণ করে। বিপাকীয় কাজ কি আমরা গতদিনও বলেছিলাম, বিপাক কি আশা করি তোমাদের মনে আছে। এই শ্বসন প্রক্রিয়ায়ও এই শর্করাটা ব্যবহৃত হয়। এখন আসো আমরা দেখি এই যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত বলেছি যথাক্রমে 1:2:1, অর্থাৎ এই একটা থাকবে যদি কার্বন হয়, হাইড্রোজেন হবে 2টা, অক্সিজেন হবে 1টা, এভাবে। তো এই অনুপাতের ব্যতিক্রমও হতে পারে। ব্যতিক্রম কি হতে পারে? কয়েকটা ব্যতিক্রম আছে, সেটা আমরা জানি। একটা হলো কি ডিঅক্সিরাইবোজ। ডি মানে নাই বলেছিলাম, নাই, অক্সি, অক্সি মানে অক্সিজেন, মানে একটা অক্সিজেন ঘাটতি আছে। তাহলে যদি 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা হয়, তার অনুপাতটা কি হবে? 5:10:5, তাই তো? এটা হওয়ার কথা। কিন্তু ডিঅক্সিরাইবোজে দেখা যায় যে কার্বন আছে 5টি, হাইড্রোজেন আছে 10টি, কিন্তু অক্সিজেন আছে একটি কম, অক্সিজেন আছে 4টি। তাহলে আমাদের এই একটা ব্যতিক্রম হয়ে গেল। এরকম আরেকটা আছে র্যামনোজ। র্যামনোজ একটা যৌগ আছে যেটা 6 কার্বন বিশিষ্ট। 6 কার্বন বিশিষ্ট হলে কার্বন হওয়ার কথা 6টি, হাইড্রোজেন হওয়ার কথা 12টি, আর অক্সিজেন হওয়ার কথা 6টি, কিন্তু আছে 5টি। তাহলে এখানেও কিন্তু এই অনুপাতটা আর নেই। এই আমাদের অনুপাতের একটা ব্যতিক্রমের কথা বললাম। আবার আরেকটা ব্যতিক্রম দেখো, ল্যাকটিক অ্যাসিড। এটা সাধারণ একটা সংকেত হলো C3H6O3, মানে 3টা আছে কার্বন, 6টা আছে হাইড্রোজেন, 3টা আছে অক্সিজেন। এখন এই অনুপাতটা কিন্তু 1:2:1 ল্যাকটিক অ্যাসিডের, কিন্তু এটা কিন্তু কার্বোহাইড্রেট নয়। কারণ কি? এটা একটা জৈব অ্যাসিড। অনুপাত মেনে চললেও এবং কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত হলেও কিন্তু এটা কি শর্করা না, এটা হলো একটা জৈব অ্যাসিড। হ্যাঁ, গুড, একটা জৈব অ্যাসিড। এই গেল আমাদের অনুপাতের ব্যতিক্রমের কথা বললাম। তারপরে আসো আরেকটা কথা, সেটা হলো এই যে এম্পিরিক্যাল ফর্মুলায় এন এর কথা বলছি। এন মানে সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট হলে একটা কার্বোহাইড্রেট হবে? সর্বনিম্ন 3 কার্বন বিশিষ্ট হলেই কেবলমাত্র একটা কার্বোহাইড্রেট হবে। যদি হয় C2H4O2, তাহলে কিন্তু সেটা কার্বোহাইড্রেট আর হবে না। তাহলে আমাদের কি হতে হবে? হতে হবে হলো কার্বন থাকতে হবে 3টি মিনিমাম, হাইড্রোজেন 6টি এবং অক্সিজেন 3টি, তাহলেই কেবলমাত্র একটি শর্করা হবে। অর্থাৎ শর্করার প্রথম যে শর্করাটা সরল শর্করা হিসেবে আমরা যেটাকে দেখব, সেটা হলো 3 কার্বন বিশিষ্ট। আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝেছো। শর্করার একটা সাধারণ ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আসো অ্যালডোজ সুগার আর কিটোজ সুগার। আমাদের এইখানে আমরা অ্যালডিহাইড এবং কিটোন এই 2টা মূলকের কথা বলেছিলাম। অ্যালডিহাইড হলো একটা বন্ধনী CHO এবং কিটোন হলো দ্বিবন্ধনী কার্বন আর দ্বিবন্ধনী অক্সিজেন, এটা হলো কিটোন মূলক। এখন অ্যালডোজ সুগার এবং কিটোজ সুগার এইটা কি? যে কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড মূলক থাকবে তাদেরকে বলা হবে অ্যালডোজ সুগার, আর যে কার্বোহাইড্রেটে কিটোজ মূলক থাকবে তাদেরকে বলা হবে কিটোজ সুগার। আচ্ছা, দেখো এখানে আমি 2টা ছবি দিয়েছি, লেখা আছে অ্যালডোজ এবং কিটোজ। আচ্ছা, এখন আসো যে এই অ্যালডোজ সুগার এবং কিটোজ সুগারের 2টা ছবি তোমরা একটু ভালোভাবে এই গাঠনিক সংকেতটা লক্ষ্য করো। এই যে দ্বিবন্ধনী দেয়া একটা দ্বিবন্ধনী দেয়া আছে, বাম পাশেরটা হলো অ্যালডোজ আর ডান পাশের ফিগারটা হলো কিটোজ। এই অ্যালডোজটার বিষয়টা হলো অ্যালডিহাইড মূলক আছে। তাইলে দেখো একটা হাইড্রোজেন আছে, একটা কার্বন আছে, একটা অক্সিজেন আছে, এইটা হলো অ্যালডিহাইড মূলক, আর নিচের দিকে একটা বন্ধনী আছে। আর দেখো
যে ডান পাশে যে ফিগারটা আছে সেখানে দেখো দ্বিতীয় কার্বনে একটা দ্বিবন্ধনী দিয়ে একটা অ্যালডিহাইড মূলক কিটোন মূলক আছে, তাহলে যেটা এই কিটোন মূলক থাকবে সেটা কিটোজ সুগার, আর যেটা অ্যালডিহাইড মূলক থাকবে তাদেরকে বলা হবে অ্যালডোজ সুগার। এখানে উদাহরণ দেওয়া আছে রাইবোজ, গ্লুকোজ, এগুলো হলো অ্যালডোজ, মানে এদের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। আর আছে রাইবুলোজ, ফ্রুক্টোজ ইত্যাদি, এগুলোর মধ্যে কিটোনের মূলক রয়েছে, কিটোন মূলক। আচ্ছা, আর একটা জিনিস আমাদের এখান থেকে আমরা শিখে যাব সামনে, সেটা হলো যে আমাদের এই যে কার্বন আছে এই কার্বনের নামকরণ বা নাম্বারিং করতে হয় আমাদের। অন্যান্য বড় যে বৃহৎ কার্বোহাইড্রেট গুলো আছে তাদেরকে শনাক্ত করার জন্য। তাহলে নাম্বারিংটা আমরা কোথা থেকে শুরু করব? শুরু করব যেটা যেই কার্বনের সাথে মূলক সংযুক্ত থাকে সেটা হবে 1 নাম্বার কার্বন, অথবা মূলকের কাছাকাছি যে কার্বনটা থাকবে। তাহলে দেখো 1 নাম্বার অ্যালডিহাইড মূলকের কার্বনটা হবে 1 নাম্বার কার্বন, তারপরেরটা 2 নাম্বার, তারপরেরটা 3 নাম্বার। তাহলে এই ফিগারে অ্যালডোজটা 3 কার্বন বিশিষ্ট। আর পরবর্তী কিটোজ যেটা আছে দেখো প্রথমটা আছে 1 নাম্বার, তারপরেরটা কিটোন মূলক আছে 2 নাম্বার, পরেরটা 3 নাম্বার। এখন এটা উপর নিচ যেহেতু 3টা, সুতরাং উপর নিচ যেভাবেই যাও এই 2 নাম্বারই কিটোন মূলকটা থাকবে। কিন্তু 4 নাম্বার হলে দেখা যাবে কি 1 নাম্বারে হবে 1 নাম্বার, 2 নাম্বারে হবে কিটোন মূলকটা। তাহলে কিটোন মূলক সর্বদাই 2 নম্বরে থাকবে, আর অ্যালডিহাইড মূলকটা সর্বদাই 1 নম্বরে থাকবে। আচ্ছা, আশা করি এ পর্যন্ত তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসছে। পরবর্তী স্লাইডে আসি। আচ্ছা, এখন সরকারের শ্রেণীবিন্যাস। আর্দ্র বিশ্লেষণের বৈশিষ্ট্য অথবা সুগারের সংখ্যা এবং গঠনগত জটিলতার উপর ভিত্তি করে শর্করাকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রথম দেখি কি আর্দ্র বিশ্লেষণ। এই আর্দ্র বিশ্লেষণ করলে সুগার যে সংখ্যাটা পাওয়া যাবে সেইটার উপর এবং গঠনগত জটিলতার উপর ভিত্তি করে শর্করাকে 3 ভাগে ভাগ করা যায়, প্রধান 3টি। প্রথম হলো মনোস্যাকারাইড, তারপরে আসছে অলিগোস্যাকারাইড এবং পরে আসছে পলিস্যাকারাইড। প্রথমটায় আসো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড হলো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। তো তার আগে দেখি মনোস্যাকারাইডটা কি। মনোস্যাকারাইড হলো সেই সমস্ত কার্বোহাইড্রেট যাদের আর্দ্র বিশ্লেষণ করা যায় না, অথবা যদি আর্দ্র বিশ্লেষণ করাও হয় তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে, কোনো যৌগ অবস্থায় সে আর থাকবে না। এই হলো। আর একটা মনোস্যাকারাইডে যে 8টা ভাগে ভাগ করা হয়েছে, এই 8টা ভাগে অর্থাৎ 3 থেকে সর্বনিম্ন কার্বন সংখ্যা হবে 3 থেকে 11 পর্যন্ত কার্বন সংখ্যা বিশিষ্ট যে সকল স্যাকারাইড আছে বা শর্করা আছে তাদেরকে বলা হবে মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা কত হবে? সর্বনিম্ন হবে 3 আর সর্বোচ্চ হবে 11। এই 11 সংখ্যা পর্যন্ত আমরা 2 ধরনের পাবো, আমরা শর্করা পাবো। একটা পাবো অ্যালডোজ আর একটা হলো কিটোজ। তো আমি চেষ্টা করব এই দুইটারই উদাহরণ হিসেবে রাখতে সামনে, যেহেতু আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আসো এই 8 ভাগগুলো আমরা দেখি। প্রথম আসো ট্রায়োজ। ট্রায়োজ হলো সরল 3 কার্বন বিশিষ্ট শর্করা, অর্থাৎ এরা একেবারেই সরল প্রকৃতির এবং 3 কার্বন বিশিষ্ট হবে। 3 কার্বন হবে কারণ হলো কার্বোহাইড্রেট শুরুই হলো 3 কার্বন থেকে। আর এই যে 3 কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেট গুলো আছে, যেমন ট্রাইগ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি এসিটোন, এই দুইটা মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তাহলে দেখো এইখানে আমাদের যে একটা আছে গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইডের 1 নাম্বার যে কার্বনটা আছে সেই কার্বনটা কিন্তু দেখো
এই এই যে একটা অ্যালডিহাইড মূলক আছে, সুতরাং এটা অ্যালডোজ। আর দ্বিতীয় কার্বনে, পরের ছবিটায় দেখো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে দ্বিতীয় কার্বনে কি আছে, একটা কিটোন মূলক আছে, সুতরাং এটা হলো কিটোজ। এই হলো ট্রায়োজ, এই দুইটা ট্রায়োজের উদাহরণ। এলডিহাইড সিএইচও না, বলছি ম্যাম তো দেখাইছে না গ্লিসারালডিহাইড, আর আরেকটা দেখাইছে যে তোমার হ্যাঁ ওইখানে যে মূলকটা ওইটা। আচ্ছা মিজান, আমি তোমার প্রশ্নটা বুঝেছি, এখন আবার সেই পিছনের স্লাইডে আসছি। দেখো এইখানে তুমি বলছো কিটোন মূলক, তাই তো? কিটোন মূলক যদি হতো, হ্যাঁ এই যে দেখো CHO গ্লিসারালডিহাইড CHO, এটুকি কিন্তু প্রথমটাই। দেখো কিটোন মূলক যদি থাকে 2 নম্বরে থাকবে, সেইখানে শুধুই একটা দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন থাকবে। বুঝে গেছে মিজান? বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সমস্যা হলে তোমরা আমার সাথে শেয়ার করবা। পরেরটাই টেট্রোজ, 4 কার্বন বিশিষ্ট, এরা খুবই সংখ্যায় কম। এখানে ইরাইথ্রোজ একটা দিয়েছি, ডি মানে, ডিটা আমরা এখন আপাতত আলোচনা করব না, সামনের ক্লাসে ইনশাআল্লাহ ডি মানে ডি এবং এল এই দুটো আলোচনা করব। এটা হলো ইরাইথ্রোজ, দেখো কার্বন। এখন এইটা কি? এটা অবশ্যই একটা কিটোজ, কারণ কি এটা 2 নাম্বার কার্বনে কিটোন মূলক আছে। তাহলে আমি দেখো নাম্বারিংটাও আমরা এখান থেকে শিখে যাই। 1 নাম্বার হবে, তাহলে কিটোন মূলকের কাছাকাছি কোনটা? উপরে একটা আর নিচে আছে 2টা, তাই কাছে হলো যেটা একটা, তাহলে সেইখান থেকে হবে নাম্বারিং। তাহলে 1 কিটোন 2, তারপরে 3, তারপরে 4, এভাবে আমরা নাম্বারিংটা করব। তারপরেরটা আসো উদাহরণ পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার হলো, নাম থেকে আমরা বুঝি এটা 5 কার্বন বিশিষ্ট। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম এখন দেখা যাইতেছে। আচ্ছা এখন দেখা যাইতেছে। আচ্ছা টেট্রোজটা 4 কার্বন বিশিষ্ট বলেছি, সংখ্যায় খুব কম, আর পুরা উদাহরণটা বলেছি, তোমরা এখন মিলাই নাও। তারপর 5 কার্বনটা দেখো পেন্টোজ, এই পেন্টোজটা হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা, এরা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। খুবই গুরুত্বপূর্ণ শর্করা পেন্টোজ সুগার। উদাহরণ দুইটা শুনলেই বুঝবা যে কি কি আছে। ডিঅক্সিরাইবোজ আর একটা হলো রাইবোজ। ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ কোথায় পাওয়া যায়? কোথায় কোথায় পাওয়া যায়? ডিএনএ আরএনএ। ডিএনএ এবং ডিএনএ তে আরএনএ তে। হ্যাঁ গুড, ডিএনএ তে আরএনএ তে। ডিএনএ তে পাওয়া যায় ডিঅক্সিরাইবোজ এবং আরএনএ তে পাওয়া যায় রাইবোজ সুগার। এখন এইখানে দেখো যে 5 কার্বন থেকে যে শর্করাগুলো আছে, সেই শর্করাগুলো সাধারণত এরকম চক্রাকারে থাকতে চায় এবং থাকে চক্রাকারে, লম্বা শিকলেও থাকে, চক্রাকারেও থাকে। চক্রাকারে থাকলে কি হবে এইটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হলো চক্রাকারে থাকলে চক্র সাধারণত ওই যে আমাদের যেটা মূলক থাকবে, অর্থাৎ 1 নম্বরে অ্যালডিহাইড মূলক এবং 2 নম্বরে আছে কিটোন মূলক। যদি অ্যালডোজ হয়, অ্যালডোজ সর্বদা 1 নাম্বার এবং 4 নাম্বারে, 5 কার্বন বিশিষ্ট হলে 4 নাম্বারে থাকবে। তাইলে দেখো এই 1 নাম্বার এবং 5 নাম্বারের সাথে একটা অক্সিজেনের বন্ধনী যুক্ত হয়েছে। আর রাইবোজ সুগার 5 কার্বন, দেখো রাইবোজ সুগারটা আমরা আগে দেখি 1, 2, 3, 4, আর এই 5 কার্বনটা আছে বাইরে, আর এই 4 এর সাথে একটা দুর্বল হাইড্রোজেন অক্সিজেন দ্বারা এই একটা বন্ধনী তৈরি হয়েছে। এইখানে দেখো যে 2 নম্বরে এক উপরের দিকে হাইড্রোজেন আছে আর নিচের দিকে হাইড্রোক্সিল মূলক আছে। আর যদি আমরা এই ডিঅক্সির দিকে তাকাই তাহলে দেখবো 2 নম্বরে একটা হাইড্রোজেন আছে উপরে, ওইটার মতোই কিন্তু নিচে তোমাদের মার্ক করা আছে একটা হাইড্রোজেন আছে, অর্থাৎ একটা হাইড্রোজেন কম আছে। ঠিক আছে, তাহলে সেজন্য এটার নাম হয়েছে ডিঅক্সি। ডি মানে নাই, অক্সি মানে অক্সিজেন। অক্সিজেন রাইবোজে একটা অক্সিজেন নাই, তাহলে একটা ঘাটতি আছে। আর এই রাইবোজটা হলো সেই একই 1:2:1 অনুপাতটাকে অনুসরণ করে, কিন্তু ডিঅক্সিরাইবোজটা কিন্তু সেই অনুপাতটিকে অনুসরণ করে না। তারপরও এটা একটা
শর্করা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্করা ডিএনএ এর একটা প্রধান উপাদান। আচ্ছা, তারপরে আসো হেক্সোস, 6 কার্বন বিশিষ্ট। 6 কার্বন বিশিষ্ট দেখো আমি 3টা শর্করা এখানে দেখিয়েছি। 3টার নাম দেখো, একটা আছে ফ্রুক্টোজ, আর একটা হচ্ছে গ্লুকোজ, আর একটা হলো গ্যালাক্টোজ। আমরা প্রথমে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দুইটা নিয়ে আলোচনা করি, পরে ফ্রুক্টোজ নিয়ে। গ্যালাক্টোজের দেখো, গ্লুকোজটা দেখো এই হলো 1 নাম্বার কার্বন, অর্থাৎ এই অক্সিজেনটার পরের কার্বনটা 1 নাম্বার, পরেরটা 2 নাম্বার, পরেরটা 3 নাম্বার, পরেরটা 4 নাম্বার, পরেরটা 5 নাম্বার, বাইরে আছে 6 নাম্বার। আর এইখানেও দেখো গ্যালাক্টোজের ক্ষেত্রেও সেভাবেই আছে, অক্সিজেনের পরেরটা 1 নাম্বার, পরেরটা 2 নাম্বার, পরেরটা 3, 4, 5, বাইরে আছে 6। কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য কি? গ্লুকোজের দেখো সব জায়গায় একরকম, 1 নাম্বার নিচে হাইড্রক্সিল মূলক, এটারও এই 2 নাম্বারেও দেখো দোনোটারই নিচে হাইড্রক্সিল মূলক, 3 নাম্বারে দোনোটারই উপরে হাইড্রক্সিল মূলক। কিন্তু 4 নাম্বারে গিয়ে দেখো যে গ্লুকোজের আছে নিচে হাইড্রক্সিল মূলক আর গ্যালাক্টোজের আছে উপরে হাইড্রক্সিল মূলক। তাহলে আমাদের পার্থক্যটা কোনখানে বলতো? গ্লুকোজ আর গ্যালাক্টোজের 4 নাম্বার কার্বনে পার্থক্য। 4 নাম্বার কার্বনে যদি উপরে হাইড্রক্সিল মূলক থাকে তাহলে হবে গ্যালাক্টোজ, আর যদি নিচে হাইড্রক্সিল মূলক থাকে তাহলে সেটা হবে গ্লুকোজ। এটা অবশ্যই 4 নাম্বারে খেয়াল রাখতে হবে, অবশ্যই 4 নাম্বারে। আচ্ছা, এই গেল আমাদের গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এখন আসছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই যে একটা রিং হবে, রিংটা হবে কোথায়? যেইটায় কিটোন মূলক আছে সেই কিটোন মূলকের সাথে 5 নাম্বার কার্বনের সাথে। তাহলে 1 নাম্বার কার্বন তাহলে বাইরে থাকবে। দেখো এই অক্সিজেনের পরে 1 নাম্বার কার্বন বাইরে আছে। আমার কার্সরটা তোমরা দেখতে পাও আশা করি। এই তারপরে 2 নাম্বারটায় গিয়ে আমাদের বন্ধনী হয়েছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আবার 6 নাম্বার যে কার্বনটা আছে CH2OH এটাও বাইরে। তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনের CH2OH এটাও বাইরে থাকবে এবং 5 নাম্বার কার্বনের পরে যে 6 নাম্বার আছে সেই 6 নাম্বারটাও এই যে একটা রিং আছে এই রিং এর বাইরে থাকবে। এভাবে হলো ফ্রুক্টোজ। তো এই তিনটা যৌগই বা 6 কার্বন বিশিষ্ট শর্করাই আমাদের পরবর্তীতে অলিগোস্যাকারাইড যে আছে তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের কাজ হবে এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ এবং অন্যান্য যে সংকেতগুলো আছে এই সংকেতগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা যাতে পরবর্তী ক্লাসের অংশগুলো ভালোভাবে বুঝতে পারো। তারপরে আছে হেপ্টোজ, 7 কার্বন বিশিষ্ট সেডোহেপ্টুলোজ। এই সেডোহেপ্টুলোজও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় C3 চক্র আছে তোমরা জানো, সেই C3 চক্রের খুবই গুরুত্বপূর্ণ একটা যৌগ হেপ্টোজ শর্করা সেডোহেপ্টুলোজ। তারপরে আছে অক্টোজ। অক্টোজ হলো 8 কার্বন বিশিষ্ট, এটা হলো গ্লুকো অক্টোজ। ননোজ 9 কার্বন বিশিষ্ট, গ্লুকোননোজ। ডেকোজ 10 কার্বন বিশিষ্ট এবং এরা গ্লুকোডেকোজ। এই যে পরবর্তী 6, 7, 8 বললাম এগুলো খুব একটা দেখে রেয়ার যৌগ, তবে এটা পাওয়া যায়, এটা আমাদের পরিচিত না এবং আমাদের খুব একটা প্রয়োজন হবে না। আচ্ছা, এই ছিল আমাদের মনোস্যাকারাইডের শ্রেণীবিন্যাস। তারপরে আসো এখন আমাদের যে কয়েকটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, তারপরে আমরা অলিগোস্যাকারাইডে যাব। আসো আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ অথবা আলফা বিটা, যেটাই বলো, আলফা ফ্রুক্টোজ, আলফা বিটা ফ্রুক্টোজ হতে পারে, আলফা গ্যালাক্টোজ, বিটা গ্যালাক্টোজ, এরকম যে কোনোটা হতে পারে। আমরা গ্লুকোজ দিয়ে দেখালাম। গ্লুকোজে দেখো এইখানে অক্সিজেনের পরে যে হাইড্রোক্সিল মূলকটা আছে নিচে 1 নাম্বার কার্বনে, 2 নাম্বারটা নিচে, 3 নাম্বারটা উপরে, 4 নাম্বারটা নিচে, 5 নাম্বারটার সাথে এদিকে যুক্ত এই যে অক্সিজেনটা, আর 6 নাম্বারে CH2OH আছে। তাহলে 1 হলো কি, অক্সিজেনের পরেরটাই হলো 1। এই যদি 1 হয়, এই 1-এ যখন নিচে হাইড্রোক্সিল মূলক থাকবে তখন তাকে বলবো আলফা। এটা আলফা অবস্থানের যৌগ, সেটা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ যা হোক।
কিন্তু এটা হলো আলফা অবস্থানে। আর দেখো পাশের চিত্রটা যেটা বিটা গ্লুকোজ লেখা আছে সেটার 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকটা আছে উপরে। সুতরাং এই আমরা আলফা এবং বিটা অবস্থানটা বুঝতে পারলাম। এরকম আলফা এবং বিটা অবস্থানটা আমরা শনাক্ত করব যাতে পরবর্তীতে আমরা আলফা বিটাকে ব্যবহার করতে পারবো। তারপরে আসো গ্লাইকোসাইডিক বন্ধনী। গ্লাইকোসাইডিক বন্ধনীর ক্ষেত্রে দেখো এই একটা গ্লুকোজ আছে, পাশে একটা ফ্রুক্টোজ আছে, অথবা গ্লুকোজ গ্লুকোজ হতে পারে, গ্লুকোজ ফ্রুক্টোজ হতে পারে, যে কোনো 6 কার্বন বিশিষ্ট যৌগই হতে পারে। এখন এই 6 কার্বন বিশিষ্ট দুইটা মনোস্যাকারাইডের 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বন, অথবা 1 নাম্বার কার্বন 1 নাম্বার কার্বন, যে কোনো দুইটা মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল মূলকের দেখো এখানে লাল করে মার্ক করা আছে একটা হাইড্রোক্সিল মূলক, এবং পাশে যে ফ্রুক্টোজ আছে তার একটা হাইড্রোক্সিল মূলকের হাইড্রোজেন লাল বর্ডার করা আছে। এই দুইটা মনোস্যাকারাইডের একটার হাইড্রোক্সিল মূলক আর একটার হাইড্রোক্সিল মূলকের হাইড্রোজেন মিলে কোনো পানি উৎপন্ন হবে এবং একটা অক্সিজেনের থেকে যাবে। সেই অক্সিজেনের একটা বন্ধনী পরে দেখা যাচ্ছে, দেখো নিচে অ্যারো দিয়ে দেয়া আছে যে চিত্রটা, সেখানে দেখা যাচ্ছে যে একটা অক্সিজেনের বন্ধনী তৈরি হয়েছে। এই বন্ধনীটাকেই আমরা বলবো কি গ্লাইকোসাইডিক বন্ড। তাইলে দেখো আমরা কি বলবো, সংজ্ঞাটা এভাবে বলবো যে দুইটি মনোস্যাকারাইডের একটির হাইড্রোক্সিল মূলক এবং অন্য মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল মূলকের একটি হাইড্রোজেন একত্রিত হয়ে কোনো পানি নিষ্কাশিত হবে এবং একটা অক্সিজেনের ব্রিজ বা সেতু বা একটা বন্ধনী তৈরি হবে। সেই বন্ধনীটাকেই বলা হবে কি গ্লাইকোসাইডিক বন্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায়ও আসে, আর আমাদেরকে জানতে হবে গ্লাইকোসাইডিক বন্ড। এই গ্লাইকোসাইডিক বন্ডটা সর্বদাই শর্করার ক্ষেত্রে, শর্করায় যে বন্ডটা তৈরি হবে তার নাম হলো গ্লাইকোসাইডিক বন্ড। এরকম আমরা অন্যান্য যে যৌগিক পদার্থ পাবো সেখানেও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বন্ডের নাম আছে। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আসো অলিগোস্যাকারাইড হলো আদ্র বিশ্লেষণ করলে 2 থেকে 9টি মনোস্যাকারাইড পাওয়া যাবে, অর্থাৎ এদেরকে আদ্র বিশ্লেষণ করা যাবে। এই মনোস্যাকারাইড এককের উপর ভিত্তি করে অলিগোস্যাকারাইডকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে আদ্র বিশ্লেষণ শব্দটা, আর হলো 2 থেকে 9টি মনোস্যাকারাইড, এর বেশি কিন্তু পাওয়া যাবে না, বেশি হলে আবার অন্য যৌগ হয়ে যাবে। তাহলে প্রথম আসো ডাইস্যাকারাইড। এখানে 2টি মনোস্যাকারাইড বিদ্যমান। উদাহরণ হিসেবে আমি সুক্রোজ দেখিয়েছি। সুক্রোজ হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে সুক্রোজ হবে, যেটা আমরা পিছনে ওই গ্লাইকোসাইডিক বন্ড দেখাতে গিয়ে যে যৌগটা দেখিয়েছি সেটা হলো একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ মিলে একটা সুক্রোজ হয়েছে। তারপরে আছে ট্রাইস্যাকারাইড। 3টি মনোস্যাকারাইড বিদ্যমান। এদেরকে যদি আদ্র বিশ্লেষণ করি তাদের 3টা মনোস্যাকারাইড পাবো। উদাহরণ হিসেবে রেফিনোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। তারপরে আসে টেট্রোজ শর্করা। এরা হলো 4টি মনোস্যাকারাইড বিদ্যমান। উদাহরণ হলো ট্রাকিওজ। এরা কি দিয়ে গঠিত? 2 অণু গ্লাকটোজ, 1 অণু গ্লুকোজ ও 1 অণু ফ্রুক্টোজ। অর্থাৎ ট্রাকিওজকে আদ্র বিশ্লেষণ করলে আমরা 2 অণু গ্যালাক্টোজ পাবো, 1 অণু গ্লুকোজ পাবো, 1 অণু ফ্রুক্টোজ পাবো। এরকম আরো কিছু স্যাকারাইড আছে, অলিগোস্যাকারাইড, যেমন পেন্টাস্যাকারাইড, তারপর হেক্সাস্যাকারাইড, তারপর হেপ্টাস্যাকারাইড, অক্টাস্যাকারাইড এবং ননোস্যাকারাইড। আচ্ছা, গ্লুকোজ। এই আমরা গ্লুকোজ এবং সুক্রোজ নিয়ে এখন একটু কথা বলবো। আর এই যে অলিগোস্যাকারাইড আছে, ওই অলিগোস্যাকারাইডের মোট 4টা উদাহরণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের সিলেবাসে আছে। সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ আর সেলোবায়োজ। এদের তোমাদের গাঠনিক সংকেতটাও শিখতে হবে। তো আমি এখানে
দেখো সুক্রোজ দিয়েছি, সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি যে সুক্রোজকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে কি পাবো? আলফা গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং বিটা গ্লুকোজের 2 নাম্বার কার্বন। এর মানেটা কি? আমি সরাসরি লিখতে পারতাম যে সুক্রোজ সমান সমান আলফা গ্লুকোজ এবং বিটা ফ্রুক্টোজ। এটা লিখে তোমাদের সুবিধার্থে এটা লিখে দিয়েছি, কিন্তু তোমরা যখন লিখবা তখন পরীক্ষার খাতায় লিখবা যে সুক্রোজ আদ্র বিশ্লেষণ আলফা গ্লুকোজ যোগ বিটা গ্লুকোজ। কেন এটা লিখে দিয়েছি? যাতে তোমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। অর্থাৎ সুক্রোজের ক্ষেত্রে আলফা গ্লুকোজের 1 নাম্বারের সাথে বিটা গ্লুকোজের 2 নাম্বারের সাথে একটা গ্লাইকোসাইডিক বন্ড হবে। এই যে দেখো সুন্দর করে লেখা আছে, এভাবেই পরীক্ষার খাতা বাসায় প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় লিখতে হবে। দেখো একটা প্রথম বাম দিকের যে চিত্রটা সেটা হলো গ্লুকোজ এবং ডান দিকেরটা হলো ফ্রুক্টোজ। গ্লুকোজ আলফা কার্বনের 1 নাম্বার আর বিটা গ্লুকোজের 2 নাম্বার। ঠিক আছে, এই বন্ধনী একটা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এটা সম্পন্ন হয়েছে। তারপরে দেখো আছে কি, পরের উদাহরণটা দেখো ল্যাকটোজ হলো বিটা গ্যালাক্টোজের 1 নাম্বার এবং আলফা গ্লুকোজের 4 নাম্বার। অলিগোস্যাকারাইড চারটার নামটা একটু আরেকটু বলবেন? হ্যাঁ বলো। অলিগোস্যাকারাইড গুলোর নাম। স্যাকারাইড গুলোর এইটা তোমরা, আমি যেহেতু ক্লাস নিচ্ছি তো এটা তোমরা স্লাইডে থাকবে, এটা তোমরা স্লাইড থেকে দেখে নিবা। ঠিক আছে, এই স্লাইড গুলো পরে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে আবার দিয়ে দেবে। আর এটা আমাদের যে বইগুলো আমরা হ্যাঁ বলো। 4টা অলিগোস্যাকারাইড বললেন না, খুব ইম্পর্টেন্ট। ও আচ্ছা, সেটা সিলেবাসে আছে। সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ আর সেলোবায়োজ। তারপরে আসো ল্যাকটোজের ক্ষেত্রে বলছি কি বিটা গ্যালাক্টোজের 1 নাম্বার আর আলফা গ্লুকোজের 4 নাম্বার। দেখো এখানে শনাক্ত করে দিয়ে দিয়েছি। তাহলে বিটা গ্যালাক্টোজ, দেখো গ্যালাক্টোজের 4 নাম্বারে কিন্তু অক্সিজেন হাইড্রোক্সিল মূলকটা উপরে আছে আর গ্লুকোজের আছে কি আলফা গ্লুকোজ, সুতরাং এই দেখো হাইড্রোক্সিল মূলকটা নিচে। আবার বিটা গ্লুকোজের হাইড্রোক্সিল মূলকটা কিন্তু উপরে ছিল। ঠিক আছে, এই দুইটার মধ্যে 1,4 এর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড হয়েছে এবং ল্যাকটোজ তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো মল্টোজ হলো আলফা গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং আলফা গ্লুকোজের 4 নাম্বার। অর্থাৎ মল্টোজ সর্বদা আলফা গ্লুকোজ হবে, দুইটা আলফা গ্লুকোজের 1 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে এই যে লেখা আছে দেখো আলফা গ্লুকোজের 1 নাম্বার এবং আলফা গ্লুকোজের 4 নাম্বারের মধ্যে একটা অক্সিজেনের বন্ড তৈরি হয়েছে বা গ্লাইকোসাইডিক বন্ড হয়েছে এবং মল্টোজ তৈরি হয়েছে। তারপরেরটা দেখো আছে সেলোবায়োজটা হলো কি বিটা গ্লুকোজের 1 নাম্বারের সাথে বিটা গ্লুকোজের 4 নাম্বার। দেখো দুইটার সাথে মিল আছে কিন্তু, মল্টোজ এবং সেলোবায়োজ। মল্টোজ হলো গ্লুকোজ আলফা অবস্থান আর সেলোবায়োজ হলো গ্লুকোজ বিটা অবস্থান। তাহলে এই যে দেখো যে 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকটা উপরে আছে আর পাশের যে আচ্ছা সেলোবায়োজের ক্ষেত্রে দেখো এই যে 1 নাম্বারের উপরে আছে হাইড্রোক্সিল মূলক, বাম পাশের যে গ্লুকোজটা আছে আর ডান পাশের যে গ্লুকোজ আছে দেখো 1 নাম্বারে হাইড্রোক্সিল মূলকটা কিন্তু উপরে আছে, অর্থাৎ দুটোটাই কিন্তু বিটা গ্লুকোজ। ঠিক আছে, তাহলে মল্টোজ হলো আলফা গ্লুকোজ আর সেলোবায়োজ হলো বিটা গ্লুকোজ। তো এই আলফা গ্লুকোজ এবং আলফা গ্লুকোজ মিলে আমাদের বিটা গ্লুকোজ হয়েছে। তাহলে এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে কিনা বলো? যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, এর চেয়ে আর যে তোমাদের একে একে দেখাবো সেরকম সুব্যবস্থা নেই। তো আমার পক্ষে যতখানি সম্ভব তোমাদের উপযোগী করে তোলার চেষ্টা করেছি।
তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর হলো এই যে সংকেতগুলো আজকে তোমাদেরকে দিলাম, এই সংকেতগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, যাতে সামনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে যখন আমরা বলবো, যদি বলি গ্লাইকোসাইডিক বন্ড, তোমরা যেন বুঝতে পারো, অথবা আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ, গ্যালাক্টোজ কোনটা, এই সংকেতগুলো যেন বলার সাথে সাথে তোমাদের মাথায় আসে, সেরকম করে বাসায় বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে? আচ্ছা, আর আমি যে সহায়ক বইগুলো নিয়েছি তারও নাম দিয়েছি এখানে। প্লান্ট বায়োকেমিস্ট্রি প্রফেসর জিতেন্দ্রনাথ রায়, উদ্ভিদ প্রাণ রসায়ন জীবন কৃষ্ণ সাহা, সুনির্মল চন্দ্র বসু, জীবন কুমার সাহা, আর উদ্ভিদ প্রাণ রসায়ন নিশিত কুমার পাল। এই 3টা বই থেকে আমি সহযোগিতা নিয়েছি। তোমরা তোমাদের হাতের কাছে এই বইগুলো আছে, সেজন্য আমি এই বইগুলো থেকেই নিয়েছি, যাতে তোমাদের সকল তথ্য আবার আমি বাদেও তোমাদের পেতে সুবিধা হয়। সেজন্য এই নামগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর তোমাদের প্রশ্ন নাই, কিন্তু রোল নাম্বারের বিষয় বলেছিলাম, সেই রোল নাম্বারের বিষয়টা তোমরা আমার ইনবক্সে দিয়ে দিলে, আমি প্রতিদিন দিয়ে দিবা, আমি সেটা সংগ্রহ করব। অথবা তোমরা উমর মিজান এই দায়িত্বটা নিতে পারো, নিয়ে সবার রোল নাম্বারটা একেবারে মানে সঠিকভাবে লিখে রাখবা, প্রতিদিনেরটা আমাকে দিয়ে দিবা, অথবা তোমরা ইনবক্সে দিয়ে দিতে পারো। আর প্রতিদিনের ক্লাসের একই আইডি পাসওয়ার্ড থাকবে, আর আমি মেসেঞ্জারে তো দিয়ে দিব যে কবে কবে ক্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।